সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি সম্প্রতি স্বাস্থ্য সংস্কার কমিশন তাদের রিপোর্টটি পেশ করেছেন এবং সেই পরবর্তী সময়ের যে রিপোর্টটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং বাস্তবায়নের পথ এই বিষয়ে কিন্তু অনেক কথোপকথন হয়েছে এবং হচ্ছে এবং বিভিন্ন ধরনের সভা সেমিনার এবং সিম্পোজিয়ামের মাধ্যমেও এর বাস্তবায়নের বা প্রায়োগিক দিকগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে। সত্যিকার অর্থেই যে একটি কমিশন যখন তাদের সুপারিশসমূহ পেশ করেন সেই কমিশনের একটি হোয়াইট পেপার হিসেবে বিবেচিত হয় এবং অবশ্যই তার ভীষণ বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু সেই প্রতিটি সুপারিশকে আসলে বাস্তবিক অর্থে কতখানি প্রায়োগিকভাবে প্রণয়ন করা যাবে সে বিষয়টি কিন্তু একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং সেটি শুধুমাত্র এই বাস্তবতার নিরিখে নয় যে প্রত্যেকটি মানুষের মনে সেটি কতখানি জায়গা করে নেবে সেটি কিন্তু বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। আমরা আসলে আজকে এই অনুষ্ঠানে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে সুপারিশসমূহ রয়েছে সেই সুপারিশগুলো শুধু নয়, তার বাস্তবায়নের যে পথগুলো রয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং সেই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সদস্য জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন, সভাপতি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, সাবেক পরিচালক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর এবং সাবেক আঞ্চলিক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আহ্বায়ক অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। আপনাকে স্বাগত ডক্টর হামিদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর শাফি ভুইয়া, সহযোগী অধ্যাপক স্কুল অফ পাবলিক হেলথ ইউনিভার্সিটি অফ মেমফিস যুক্তরাষ্ট্র এবং ফ্যাকাল্টি ডালালানা স্কুল অফ পাবলিক হেলথ ইউনিভার্সিটি অফ টরন্টো এবং টরন্টো থেকে যুক্ত হচ্ছেন। স্বাগত ডক্টর শাফি। ধন্যবাদ সবাইকে। জি, আমরা শুরু করছি একেবারে ডক্টর মোহাম্মদ জাকির হোসেন আপনাকে দিয়ে, যেটি এবারের যে রিপোর্টটি আমরা পেয়েছি এই রিপোর্টটি মূলত আমরা দেখেছি যে 7টি সেগমেন্টে বা সুপারিশগুলো প্রণয়ন করা হয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যে স্বাস্থ্য সেবাদান, নেতৃত্ব সুশাসন, কর্মসংস্কৃতি, স্বাস্থ্য জনবল ব্যবস্থাপনা, স্বাস্থ্যের সেবার গুণগত মান, স্বাস্থ্য প্রশাসন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, স্বাস্থ্য তথ্যাবস্থা এবং স্বাস্থ্য অর্থায়ন, এই 7টি মূল সেগমেন্টে। আমাকে যদি একটু ওভারঅল বলেন যে আসলে এই সুপারিশগুলো যেগুলো আপনারা পুরো টিম মিলে আসলে ঠিক করেছেন, এই সুপারিশগুলোর আসলে মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল, যে আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে আপনারা রিফর্ম করতে চেয়েছেন বা সংস্কার করতে চেয়েছেন পূর্ববর্তী সংস্থা? 18ই নভেম্বর যখন এটা এই কমিশন গঠিত হয়, এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে করা হয়, তখন বলা হয়েছিল সার্বজনীন, সহজলভ্য এবং জনমুখী সেবা প্রদান করার জন্য সুপারিশ করা, মানে বেসিক মূল জায়গাটি আসলে এই তিনটি জায়গা ছিল আসলে। আচ্ছা, জনমুখী। একটা কথা বলে রাখি, ওখানে 6টা বা 7টা যে মূল অংশ আছে, শিরোনামগুলো একটু ভিন্ন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আপনার কথা মতো ওগুলো এসছে। জি, সেভাবে এসেছে। আমি আসলে ডক্টর হামিদ আপনার কাছে আসবো, আমি যাচ্ছি ডক্টর জাকির আপনার কাছে আরও একটু বিস্তারিত নিয়ে, যে মূলত এই যে স্বাস্থ্যসেবা রিপোর্টটি নিশ্চয়ই আপনি পড়েছেন এবং আমি মনে করি যে বিভিন্ন আলোচনায়ও আসলে আপনি অংশ নিয়েছেন এবং আয়োজনও করেছেন। এই স্বাস্থ্যসেবার এই স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টটি বর্তমান প্রেক্ষাপটে আসলে কতখানি যুগোপযোগী হয়েছে বলে আপনার মনে হয়, যদি আপনি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। দেখুন, মোটা দাগে যে বিষয়গুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে প্রবলেমগুলো আছে সেইগুলো রিপোর্টে সুন্দরভাবে অ্যানালাইজ করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কারণ ওরা ডকুমেন্টগুলো পড়েছেন, মানুষের কাছে জিজ্ঞেস করেছেন, করে প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছেন এবং সেইভাবে কিন্তু তারা সমাধানের কিছুটা পথ বাতলিয়ে দিয়েছেন। রিপোর্ট নিয়ে নানা সমালোচনা হতে পারে, কিন্তু রিপোর্ট জমা হয়ে গেছে, এটা একটা ফাইনাল রিপোর্ট, এখন কমিশন এক্সিস্ট করছে না। সো আমাদেরকে সেটা হলো যে আমরা যা পেয়েছি সেটা নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। রিপোর্টে যেটা হয়েছে সেটা হলো যে আমি যেটা বললাম যে মোটা দাগে যে বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার সেটা কম বেশি এসেছে অনেকটা, কিন্তু অনেক ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও সেখানে অ্যাড্রেস করে যেটা দেখা যাচ্ছে রিপোর্টটাকে একটু বেশি বড় করে ফেলানো হয়েছে, সেটা রিডেবিলিটি একটু খর্ব হয়েছে। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে জিনিসগুলো
আমাদের সিস্টেমের ডেভেলপমেন্টের বা রেফর্মের জন্য দরকার সেটা ওখানে কম বেশি আছে কিন্তু সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা সামনের দিকে এগোই তাহলেও কিন্তু অনেক কিছুই হবে। সো আমার এখন ফোকাস যেটা সেটা হচ্ছে যে আমাদের রিপোর্টের সমালোচনা না করে আমরা ওখান থেকে একটা দুটো তিনটা চারটা অনেক রিকমেন্ডেশন আছে সেইগুলো নিয়ে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু কিছুটা অন্তত আমরা যে অবস্থায় আছি তার থেকে হয়তো পরিত্রাণের সুযোগ তৈরি হবে। আর যদি না করি তাহলে তো রিপোর্টই থাকবে, খুব ভালো রিপোর্ট হলো কিন্তু বাস্তবায়ন হলো না। আমরা দেখেছি আমাদের অনেক রিপোর্ট কিন্তু আছে, শিক্ষা কমিশন, শেখ উদ্দিন আমরা এখনো সেটির নাম বলি, অনেক কিছু আছে, বাট সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। তাহলে আমাদের এখন মনোযোগী হতে হবে যে হ্যাঁ এখানে আছে, এবং যখন আমরা একটা বাস্তবায়ন করব তখন যে হুবহু এই ফর্মে বাস্তবায়ন করতে হচ্ছে সেটা না, সেখানে বাস্তবায়নের সময় আরও প্র্যাকটিক্যাল দিকগুলো বিবেচনা করে যেটা হয়তো রিফর্ম কমিশনের ওখানে নাই সেটা পরিমার্জন পরিবর্তন করে সেটা কিন্তু করার সুযোগ রয়েছে। একটু এখানে একটা তথ্য দিয়ে রাখি, 11টা কমিশনের মধ্যে সবচেয়ে ছোট প্রতিবেদন হলো যে দুটো, তার মধ্যে একটা আমাদের। আচ্ছা, এবং 650 পৃষ্ঠারও প্রতিবেদন, মানে এটি একেবারে কনসাইজ করেই আসলে করা হয়েছে। স্বাস্থ্য তো আসলে সবচেয়ে বড় একটি জায়গা জুড়ে, সেখানে আসলে এই রিপোর্টটি অনেক কিছুই কিন্তু খুঁটিনাটি জায়গাগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। ডক্টর শাফি ভুঁইয়া একদম দূর থেকে আছেন, টরন্টো থেকে, আপনার এই বাংলাদেশের এই যে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটি সেটি আসলে কিভাবে আপনাকে আলোড়িত করেছে? মানে আপনি কি নতুন কোনো আশার স্বপ্ন বা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন কিনা এই রিপোর্টের মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি আমার অন্তঃস্থল থেকে এই কমিশনকে ধন্যবাদ দিতে চাই যে স্বাধীনতার 53-54 বছর পর হলো একটা রিপোর্ট অন্তত আমরা আলোর মুখে দেখতে পাচ্ছি যে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই জন্য তারা অবশ্যই প্রশংসার দাবি রাখেন। আবার সেই সাথে আমি ডক্টর হামিদ ওনার সাথেও একমত যে অনেক সময় অনেক কিছু থাকে কিন্তু আমরা কোন দিক থেকে শুরু করব সেটার উপর আমাদের নজর দেওয়া প্রয়োজন। এখন আমাদের একটা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি দরকার। রিপোর্ট কমিশন ওনারা তথ্য উপাত্ত সংগ্রহ করে ওনারা একটা রিপোর্ট প্রতিবেদন তৈরি করেছেন। যেহেতু কমিটির নামই ছিল সংস্কার কমিশন, কি কি বিষয়ে সংস্কার করা যায়, আমি মনে করি যে 320 বা হোয়াটএভার দ্য পেজ, এটা আমাকে বেশি বদার করে না। আমি মনে করি ওনারা প্রায় সবকিছুই ওখানে এনেছেন, ছোট বড় কম বেশি সেগুলো। কিন্তু এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা বাস্তবায়ন করা। রিপোর্টে কি নাই, আরো কি থাকতে পারতো, আমি দীর্ঘ সময় এটা বলতে পারবো, এবং এটা আসলে এন্ডলেস। ওইটা যদি আমরা না যাই সেটাই ভালো। এই রিপোর্টে যে বিশেষ বিশেষ দিকগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে বাস্তবে রূপান্তরিত করতে পারবো, এবং সেই পরিবেশ কি আমাদের আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের আছে, সেই রিসোর্স কি আমাদের আছে, বা আমাদের ফান্ডিং কোথা থেকে আসবে, এবং এই ডিসপ্যারিটি গুলো কিভাবে আমরা কমাবো, রুরাল আরবান, তাহলে আমরা কিভাবে প্রাইমারি হেলথ কেয়ার গুলা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই জিনিসগুলোর উপর আমাদের দৃষ্টি দিতে হবে। এবং অবশ্যই আমাদের যারা প্রোভাইডার তাদেরকে সেই যুগোপযোগী করে ট্রেন করে তুলতে হবে, তবে সে তারা এই প্রোগ্রামটা বা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা বাস্তবায়ন করতে পারবে। আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি যে পুরা রিপোর্টটাই আমি দেখতে পাচ্ছি সাপ্লাই সাইডকে ভিত্তি করে করা হয়েছে, ডিমান্ড সাইডের কথা কমই আছে। সাপ্লাই সাইডটা মিনস আমরা এখনো প্রোভাইডার রেডি না, সিস্টেম এখনো রেডি না। এই রেডিনেসটার জন্য আমাদের এডুকেশনের উপর একটা গুরুত্ব দিতে হবে, এবং এটা অত্যন্ত জরুরি। এবং আমাদের যে ইমপ্লিমেন্টেশন যাই করি না কেন, এটা মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে, জোরদার করতে হবে। সেটার জন্য একটা ইউনিট থাকতে হবে যারা এডুকেটেড থাকবে, যারা রিসার্চ এবং ট্রেনিং নিয়ে গবেষণা করবে, কোনটা কাজ হচ্ছে কোনটা কাজ হচ্ছে না। আমরা কোনো কিছুই বলতে পারি না নিশ্চিতভাবে এটা 100% কাজ হবে, বিকজ এটা কানাডা না, এটা ইউএসএ না, এটা বাংলাদেশ। বাংলাদেশের আর্থসামাজিক কালচারাল ব্যক্তিতে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যাবে। আমরা আপনার সাথে আবার যুক্ত হব। আমি ডক্টর জাকির, আমি যে কথাটি আপনার কাছে আসতে চাই যে প্রথম যে সুপারিশটি আসলে সবচেয়ে বেশি স্ট্রংলি রিকমেন্ড করা হয়েছে সেটি হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি আমাদের সংবিধানের অধিকার হিসেবে বা মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে এটাকে আইনগত ভিত্তি দিয়ে
তার প্রয়োগের বিষয়ে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবার এই পরিব্যাপ্তিটি আসলে কতখানি, আমরা প্রাইমারি হেলথ কেয়ারের যে জায়গাটিকে আমরা বলছি সেটি কতখানি আসলে এখন ধারণ করে? যে আপনার সংবিধানে যেটা বলা আছে যে স্বাস্থ্য একটি মৌলিক অধিকার। মৌলিক অধিকার, মৌলিক অধিকার মানে কি? এটা কিন্তু বিধৃত নাই, ব্যাখ্যা নাই। আমরা বলেছি এই বাক্যে কাজ হবে না, বলতে হবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা একটা আইনগত অধিকার। তার মানে কি? তার মানে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সবাইকে পেতে হবে, এবং সবাইকে পেতে হবে যদি বলি তার মানে হলো অনেকেই তো পয়সা দিয়ে কিনতে পারবে না, জি, হ্যাঁ, তাহলে সবাই তো পাবে না, তাহলে সবাই যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। তার মানে বিনামূল্যে দিতে হবে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিনামূল্যে দিতে হবে। এখন কথা উঠলো যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিনামূল্যে দিতে হবে, সেই পরিচর্যাগুলো কী কী সেটি বলছি। সেটাও আমরা ব্যাখ্যা করে দিয়েছি, কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক বছর ধরে প্রশ্ন উঠছে। আমি যখন পরিচালক ছিলাম তখন থেকে এই প্রশ্নগুলো উঠেছে। তো তখন একটা আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কনসেনসাস ছিল, কিন্তু সাধারণত বাইরে যারা আছেন তাদের তো এটা জানা ছিল না। সেটাকে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে, আপনি হয়তো জানেন যে যখন 1997-98-এ HPSS এবং HPSP হয়, সেখানে আমরা ESP বলে একটা প্যাকেজের কথা বলেছিলাম, এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ। পরে ওটা কেউ কেউ এসেনশিয়াল সার্ভিস ডেলিভারি ESD নামে দিয়েছেন। তো ওখানে 6টা কম্পোনেন্টের কথা বলা হয়েছে। একটা হলো যে জনগণের অবহিতকরণ, এবং এর উপর আমরা জোর দিয়েছি। অবহিতকরণ মানে কি? এক্সকিউজ মি, অবহিতকরণ মানে শুধু আমি এটা তথ্য দিয়ে দিলাম আর মানুষ এটা মেনে নেবে, এটা কিন্তু হয় না। তাহলে অবহিত করতে গেলে যে একটা অবহিতকরণ একটা টেকনোলজি, এটাকে বুঝে আমাকে অবহিত করতে হবে, যাতে করে আমরা যেটা জানালাম জনগণকে, তারা যাতে এটাকে তাদের জীবনে গ্রহণ করে, এটাকে এই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। অবহিতকরণে এটা কিন্তু মূল লক্ষ্য। আরেকটা, এবং এই অবহিতকরণ কোনগুলো? যে জীবনের সবচেয়ে মূল্যবান দিকগুলো, গুরুত্বপূর্ণ দিকগুলো, যেগুলো স্বাস্থ্য হানিকর বেশি, বিভিন্ন বয়সে, বিভিন্ন আর্থিক অবস্থায়, তাদের জন্য, তাদেরকে লক্ষ্য করে, তাদের সমস্যাগুলো লক্ষ্য করে। একেবারে এটা হলো একটা। আরেকটা হলো আপনার রোগ নিয়ন্ত্রণ, যেগুলো আমরাকে এন্ডেমিক রোগ বলি, মানে যেগুলো সাধারণত আমাদের সমাজে, দেশে আছে, সেগুলো নিয়ন্ত্রণ করার যে পদ্ধতিগুলো, সেটা একটা। রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের উন্নয়ন। স্বাস্থ্যের উন্নয়ন বলতে আমরা বোঝাচ্ছি যে পুষ্টি, কিন্তু শুধু পুষ্টি না, এবং বৃদ্ধ বয়সে স্বাস্থ্য যে ঠিক রাখতে হয়, তাহলে কি করতে হবে? জেনেটিক প্রবলেম নিয়ে যে কথাগুলো ওঠে, সেটা আমরা বলেছি। এবং মানসিক শারীরিক দুটোই, এবং তার সাথে সামাজিক। যেমন আমরা বলেছি যে যখন আমরা রোগ নিয়ন্ত্রণের কথা বলি, স্বাস্থ্য উন্নয়নের কথা বলি, তখন একেবারে জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখন কোন অবস্থায় কাকে কিভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। যেমন আমরা বলছি শিশুদের জন্য যে মানসিক বিকাশ, শারীরিক বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশে জোর দেওয়া হয়, মানসিক বিকাশটা ভুলে যাওয়া হয়, মানসিক বিকাশের উপর জোর দেওয়া হয়েছে। এবং যৌবনকালে অনেকে ছাত্র অবস্থায় বা প্রফেশনাল লাইফে দেখা যায় যে মানসিকভাবে বিপর্যস্ত অনেকে আত্মহত্যা করেন। তাহলে সেগুলো তাহলে এটা হলো আমরা একটা দিক। আর এটা হলো আপনার মাতৃ শিশু স্বাস্থ্যের কথা, আমরা এটা আগে থেকেই চলছে, এটা নতুন কিছু না। আর কিছু হলো যে কিছু কিছু সাধারণ রোগ আছে, যে এন্ডেমিক রোগ নিয়ন্ত্রণের কথা বলেছি, কিন্তু এই রোগগুলো নিয়ে যদি আসে তাহলে প্রাথমিক স্বাস্থ্য পর্যায়ে ওই লেভেলে এই চিকিৎসাগুলো দিতে হবে। জি, এই বিষয়গুলো আসলে আমি ডক্টর হামিদ আপনার কাছে আসি, যেটি হচ্ছে যে আমরা তো শুনলাম কিছু রিকমেন্ডেশন, যে এই আমরা অনেকেই আসলেই ধারণা থাকে না যে প্রাইমারি হেলথ কেয়ার বলতে আসলে কতখানি আমাকে উনি কভার করবেন, এবং তার জন্য কতটুকু অর্থায়ন দরকার, কতটুকু শক্তিশালী একটা নেটওয়ার্ক দরকার, বা স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল যে শক্তিশালী একটি গঠন থাকা দরকার, সেটির বিষয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে অনেকের। আমি আসলে বাস্তবায়নটি জানতে চাই। আমরা যদি শুধু একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, যে প্রাইমারি হেলথ কেয়ারকে যদি আমরা ইউনিভার্সাল কাভারেজে নিয়ে আনতে চাই, সবার জন্য একেবারেই সুরক্ষিত করতে চাই, তাহলে এর বাস্তবায়নটি কোথা থেকে শুরু করতে হবে? দেখুন, কমিশন রিপোর্টে যেটা আসছে, এবং আমরাও দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলেছি, সেগুলো কমিশন রিপোর্টে ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে ইউনিয়ন লেভেলে স্বাস্থ্য ব্যবস্থা আছে, 3 ধারার স্বাস্থ্য ব্যবস্থা, এদিকে কমিউনিটি ক্লিনিক আছে ওয়ার্ড লেভেলে, এবং ইউনিয়ন লেভেলে 2টো ফ্যাসিলিটি আছে, পরিবার পরিকল্পনার একটা এবং স্বাস্থ্যের একটা। এই 3টাকে একটা ধারায় নিয়ে আসা, সেটা কমিশন রিপোর্টে কিন্তু আসছে। এবং সেখানে আমাদের যে রিসোর্সগুলো আছে, হিউম্যান রিসোর্স, এবং যে ফিজিক্যাল ফ্যাসিলিটিসগুলো আছে, সেটাকে কিন্তু রিস্ট্রাকচার করে
এবং কোনো জায়গায় হুবহু ওইটা ব্যবহার করে কিন্তু আমরা এই সার্ভিসটা দেওয়া শুরু করে দিতে পারি। এটা যেটা লাগবে সেটা হচ্ছে যে হিউম্যান যেগুলো আছে সেটা হলো তাদেরকে কাজগুলো এখন একভাবে ডিফাইন করা আছে, সেটাকে একটু রিপারপোজ করতে হবে এবং তাদের হয়তো কিছু ট্রেনিং লাগবে এই যে একত্রীকরণের জন্য আর কি। হ্যাঁ, এইটা যদি করা হয় তারপরে নেক্সট লেভেলে যেটা সেটা হলো এখান থেকে রেফারেল, এবং যেটা রেফারেলের কথা বলা হয়েছে সেটা ওখানে। হ্যাঁ, এবং এই যে ইউনিয়ন লেভেল এবং একইভাবে আমাদের যে ধরেন যে আরবানে আমাদের পেরি আরবান যেগুলো আছে, বিশেষ করে উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলে আরবান যেটা আছে, সেই আরবানে কিন্তু একই মডেল কিন্তু কাজ করবে আর কি। হ্যাঁ, এই ঢাকার মতো বড় আরবান যেগুলো আছে সিটি কর্পোরেশন ব্যস্ত, সেই জায়গায় হয়তো ডিফারেন্ট মডেল যেটা সাজেস্ট করা হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এই জায়গায় যে পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল ধারা যেটা সেটাও আলাদা করার কথা বলা হয়েছে রিপোর্টে, এবং ম্যানেজমেন্টটাকে আলাদা করার কথা বলা হয়েছে আর কি। হ্যাঁ, সেটা হয়তো যখন এটা ইমপ্লিমেন্টেশন হবে তখন আরও নানা রকম আলোচনা করে সেটা আমরা ম্যানেজমেন্ট কাঠামো তো ঠিক করতে পারি, বাট অ্যাটলিস্ট একটা সাজেশন যেটা আসছে যে এইভাবে ম্যানেজ করা যায়। তাহলে এখানে যদি ওইটা করা যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার নেক্সট লেভেল অফ কেয়ার যেটা সেকেন্ডারি কেয়ারের কথা বলা হচ্ছে বা প্রাইমারি কেয়ার প্লাস যেটা, সেটার সাথে কানেক্ট করে রেফারেল সিস্টেম যদি করা যায় তাহলে কিন্তু এটা কাজ করবে। এখন আসি তাহলে যে রিসোর্স, যেটা আপনার মূল কোয়েশ্চেন, যেটা এখানে আমাদের যে রিসোর্সটা আছে সেটা আমাদের আগে অপটিমালি ইউজ করতে হবে। সেইটার অনেক লিকেজ আছে, সেটার অনেক একটা অংশ তো ইউজডই হয় না। এটা যদি আমরা পুরো ইউজ করতে পারি এবং এই কাঠামো যখন আমরা করব, পরিবর্তনটা করব, সেটা কিন্তু তখন ইউজের সুযোগটা হবে এবং লিকেজগুলো বন্ধ করার সুযোগ হবে। তারপরে যেটা লাগবে, এই রিসোর্স দিয়ে কি হয়ে যাবে? না, হবে না। তখন আমাদের এডিশনাল রিসোর্স কিন্তু লাগবে। কিন্তু এডিশনাল রিসোর্স দেওয়ার জন্য আমাদের তো এডিশনাল অ্যাক্টিভিটিস তৈরি করতে হবে, এবং এই যে কাজগুলো আমরা বললাম, দিস আর দ্য অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসগুলো যখন জেনারেট হবে, এটা যখন সিস্টেম এটা গ্রহণ করবে, তখন কিন্তু হেলথ ফাইন্যান্সকে বলতে পারবে যে লোক, আমার কিন্তু এখন এই রিসোর্সটা লাগতেছে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে। কিন্তু আমরা একটু উল্টোভাবে বুঝি যে ফাইন্যান্স কেন আমাদের বাজেটে 15% দিচ্ছে না? বাজেটে 15% দিলে আমরা কোথায় খরচ করব? আগে বাজেট দিবে নাকি আমাকে আগে অ্যাক্টিভিটিস তৈরি করে নিতে হবে? আগে অ্যাক্টিভিটিস তৈরি করে নিয়ে তারপরে বাজেট চাইতে হবে। তাহলে এই জায়গাটায়, এবং সেখানে বলা হয়েছে যেটা যে বাজেটের 15% বা জিডিপির 5% এই কথাটা বলা হয়েছে। এটা হয়তো পাওয়াটা ডিফিকাল্ট, এটা যে রাতারাতি আমাদের 50% লেগে যাবে বা আমরা সেটা ইউজ করতে পারবো সেটা না, এটা ধাপে ধাপে করা হোক। যে এই বাজেটে আমরা মানে যদি সংস্কার কমিশনের এই রিপোর্টটা এখন তো বাস্তবায়ন শুরু হয়নি বা প্রক্রিয়া শুরু হয়নি, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে নেক্সট বাজেটে এইটাই হয়তো হবে না, নেক্সট বাজেটে এইটার একটা রিফ্লেকশন দেখা যেতে পারে। সেখানে যতটুকু জায়গায় আমরা রাতারাতি হয়তো সারা বাংলাদেশে এই কাজটা করে ফেলতে পারবো না, যতটুকু জায়গায় এই কাজগুলো হয় সেই জায়গার জন্য যদি বাজেট বৃদ্ধি হয় তাহলে আমরা একটা সাইন দেখতে পারবো যে না, এটা শুরু হয়েছে। এখানে একটু আমি বলে রাখি, এই যে অর্থায়নের ব্যাপারটা, আমরা কিন্তু 3টা রাজনৈতিক দলের সাথে বসেছিলাম, তাদের যে চিকিৎসক গ্রুপ আছে তাদের সাথে বসেছিলাম। তারা কিন্তু বলেছেন জিডিপির 5% তারা স্বাস্থ্যের জন্য দেবেন। যদিও পরে আমরা এটা আলোচনা করেছি যে একবারই প্রথমেই 5% দেওয়া যাবে না, আর 15% এডিপির 15% স্বাস্থ্যের জন্য দেওয়া হবে। এবং এখানে কর থেকে শুধু না, যারা ফর্মাল সেক্টরে চাকরি করেন তাদের জন্য ওই যে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স যেটা বলা হয়েছে, জার্মানি বিসমার্ক মডেল যেটা বলে, ওরা কাভার করবে, তাহলে ওই অংশটা আমার বেঁচে গেল। আর এছাড়া ওটা উনিও হামিদও জানেন যে আমরা বলছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিন ট্যাক্স, ক্রাউড ফান্ড, ফিলান্থ্রপিক ফান্ড, কোপেমেন্ট, এখান থেকেও কিছু কিছু টাকা আসবে। এগুলো থেকে আসলে কিছু সোর্স আসতে পারে। খুবই সুন্দর করে বলেছেন। যে আমি আরেকটি কথা আপনার কাছে জানার আগে ডক্টর শফিক ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই যে এটি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রেফারেল সিস্টেম। আপনি যেখানে বসবাস করছেন অথবা বাইরের দেশের যে জায়গাগুলোতে একটু সুসংগঠিত স্বাস্থ্যসেবা বিদ্যমান, সেখানে রেফারেল ছাড়া কিন্তু পরবর্তী ধাপে যাওয়া আসলে একটু কঠিন। কিন্তু বাংলাদেশে সেই সেবাটি কিন্তু উন্মুক্ত, ইচ্ছা করলেই কেউ বিশেষজ্ঞের কাছে চলে যেতে পারছেন, ইচ্ছা করলেই মানে যার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না সেখানেও কিন্তু উনি চলে যেতে পারছেন। তো এটি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আমাদের কতখানি সচেষ্ট হওয়া দরকার এবং কতখানি বাস্তবসম্মত এই বিষয়টিকে, সিদ্ধান্তটিকে বাস্তবায়ন করা? ধন্যবাদ আপনাকে। ওই কথায় যাওয়ার আগে আমি আরেকটা কথা যোগ করতে চাই যে প্রাইমারি হেলথ কেয়ার যেটা আমাকে সবসময় টানে, যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার অ্যাওয়ারনেস বিল্ডিংটার জন্য যে আমাদের যে এফোর্টটা দরকার সেটা আমাদের অপটিমাম লেভেল পর্যন্ত দেওয়া উচিত, বা একটা মিনিমাম হলেও দেওয়া উচিত, যেটা এখনো আমরা দিতে পারি নাই। যে কালচারাল বিলিফ গুলো আছে সেগুলোকে ওভারকাম কিভাবে করা যায়, লো লিটারেসি, হেলথ লিটারেসি রেট কেমনে বাড়ানো যায়, সেই দিকগুলো
দিতে হবে। কারণ প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে কি, আপনি দেখতেছেন ঢাকা মেডিকেল কলেজ, সার্সুলার মেডিকেল কলেজ, মিটফোর্ড, সোহরাওয়ার্দী, হোয়াটএভার, যেখানেই যান একটা সিটে 5 জন থাকে। ওভার বার্ডেন কেন হয়? কারণ হচ্ছে তারা তো আগের থেকেই অ্যাওয়্যার না যে রোগটাকে প্রিভেন্ট করা যেত, ডিজিজ বার্ডেনটা কমানো যেত। সেটা না করার জন্যই কিন্তু হাসপাতালগুলো ওভার বার্ডেন হয়েছে। এবং যার ফলে আমরা যে অর্থ হাসপাতালে খরচ করি, অপারেশন থিয়েটার, ডাক্তার, নার্স, হোয়াটএভার এস্টাবলিশমেন্ট, এটা হিউজ। তার 1/4 যদি আমরা প্রাইমারি হেলথ কেয়ারে খরচ করতাম বা ওই ফ্যাসিলিটি গুলো অ্যাওয়ারনেস বিল্ডিং এ খরচ করতাম, তাহলে কিন্তু আমাদের ওভার বার্ডেন গুলো হতো না এবং রোগীর জন্য ভর্তির জন্য তদবির করা লাগতো না, রোগীরা মারামারি করতো না, সিরিয়াল ভেঙে আসতো না, 100 রোগী দেখতে হতো না আউটডোরে, সো 500 রোগী দেখতে হতো না একজন ডাক্তার বা দুইজন ডাক্তারকে। সেই জন্য এ, এটা আবার ডাইরেক্টলি লিঙ্ক উইথ রেফারেল সিস্টেম। আমি যেসব দেশে থাকি বা আমি যেসব দেশে পড়াশোনা করেছি, চিন্তা করুন জাপান, একটা সুন্দর সিস্টেম। আপনি যদি আপনার জিপি বা আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যান, উনি যদি আপনাকে রেফার না করেন, আপনি যদি ইউনিভার্সিটি হসপিটাল বা সেকেন্ডারি টারশিয়ারি লেভেল হাসপাতালে যান, আপনাকে অতিরিক্ত ফি ধার্য করা হবে। অর্থাৎ দেখেন, এটা কিন্তু এভাবে করা হচ্ছে মানুষকে ডিসকারেজ করার জন্য। এটা কিন্তু অর্থটা কিন্তু অর্থ পাওয়ার জন্য না, মানুষ যেন মনে করে যে আমি যদি রেফারেলটা নিয়ে আসতাম, তাহলে আমার এখন 2600 ইয়েন, আমি যখন ছিলাম আজকে থেকে 15-20 বছর আগে, অর্থাৎ $26 তাকে দিতে হতো এই তার রেফারেল সার্টিফিকেট না আনার জন্য। এবং তাকে ওয়েট টাইমটাও অনেক লম্বা ছিল। আপনি জানেন যে G7 কান্ট্রিতে যে ওয়েট টাইম যদি বেশি হয়, মানুষের প্রোডাক্টিভিটি এবং মানুষের ইকোনমিক ইম্প্যাক্ট পড়ে। কাজে মানুষ এটা থিঙ্ক করে, আমি হাসপাতালে যে 4 ঘন্টা কেন বসে থাকবো, বেটার রেফারেল সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে তারপরে আমি যাব, তারপরে তার যে স্কেজুয়াল সে করতে পারে। কাজে রেফারেল সিস্টেমটা যদি আমরা তখনই চালু করতে পারবো যখন আমরা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটাকে সুন্দর করে এস্টাবলিশ করতে পারবো, সেটা থাকবে, ওটার ইম্প্যাক্টটা আমরা দেখতে পাবো যে রেফারেল সিস্টেম হয়েছে। রেফারেল সিস্টেম যে হয় নাই, এটা কিন্তু এককভাবে হয় নাই, বিচ্ছিন্নভাবে হয় নাই। এটা একটা এটা একটা কন্টিনিউম অফ দ্য প্র্যাকটিস অফ দ্য হেলথ প্রফেশনালস অফ দ্য সিস্টেম। আরেকটা কথা বলবো, অনেক বাংলাদেশে অনেক কনসেপ্টটা এরকম ক্লিয়ার না জানি না, আমরা অনেক সময় বলি কন্টিনিউম অফ কেয়ার। আমি সবসময় গুরুত্ব দেই যে পাবলিক হেলথে মেইন ফোকাস হচ্ছে কাভারেজ এট দ্য ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কোয়ালিটি অফ কেয়ার, থার্ড হচ্ছে সাস্টেনেবিলিটি। এবং এইগুলো করতে হলে অর্থাৎ আমাদের এক জায়গায় শুরু করতে হবে। সেই শুরুটা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। একটা মা যখন গর্ভবতী হয়, সে যদি সকল সেবাগুলো পায়, সে যদি নিউট্রিশন অ্যাডভাইসটা পায়, জি। তখন সে একটা সুস্থ বেবি দিবে। এবং সেই বেবিটা যদি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যে সব সেবাগুলো পায়, সে আস্তে আস্তে গ্রো করবে এবং বড় হবে, সে আসলে একদম। হাই স্কুলে যাবে, কলেজ যাবে, ইকোনমিক ইম্প্যাক্ট রাখবে। জি। এই যে সর্ব সেক্টরে তার ডেলিভারি থেকে শুরু করে তার 5 বছর পর্যন্ত বা 14 বছর পর্যন্ত সব সেবাটাই কিন্তু মা এবং শিশু পেয়েছে। এটা হচ্ছে কন্টিনিউম অফ কেয়ার। তারা কোন জায়গায় ড্রপ করে না, বিকজ দে হ্যাভ এ রেকর্ড, দে হ্যাভ এ ডেটা, দে হ্যাভ এ ইন্ডিকেশন, দে হ্যাভ এ গাইডলাইন ফর দ্যাট। সো এই জিনিসগুলো মনিটরিং করার ব্যবস্থা থাকে। একেবারে। কিন্তু আমাদের সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে, তখনই আপনি রেফারেল সিস্টেম হঠাৎ করে যে বাংলাদেশে কালকের থেকে রেফারেল সিস্টেম চালু করা হোক বা হয়ে যাচ্ছে, একটা সার্কুলার দিয়ে হবে না। এটা শুরু করতে হবে প্রাইমারি হেলথ কেয়ারকে স্ট্রেনথেনিং করে, প্রাইমারি কেয়ারের অ্যাওয়ারনেসটা বিল্ড করে, প্রাইমারি হেলথ কেয়ার ইউটিলাইজেশনটা আমরা সই করে, তখনই আমরা এটা করতে আমরা পারবো। বুঝতে এবং পেরেছি এটা যে নেতৃত্ব সুশাসন ও কর্মসংস্কৃতির যে অংশে আপনারা রিকমেন্ড করেছেন যে একটি স্বতন্ত্র হেলথ কমিশন গঠন করার, যে হেলথ কমিশন পরামর্শক হিসেবে কাজ করবে, নিজস্ব একটি হেলথ সিস্টেম হিসেবে কাজ করবে, এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন। তাহলে এই প্রচলিত যে ধারাটি বর্তমানে রয়েছে বা এক্সিস্টিং যে সিস্টেমটি রয়েছে এবং নতুন যে আপনাদের সুপারিশটি রয়েছে, এই দুটি কি আসলে কতখানি পারস্পরিক সাংঘর্ষিক অথবা বাস্তবায়নযোগ্য, সেটি আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। সাংঘর্ষিক তো অবশ্যই, কিন্তু অনেক বেশি ব্যয় সাশ্রয়ী হবে। এখন মন্ত্রণালয়ে দুটো বিভাগ আছে। আমরা যখন চাকরি করেছি তখন একজন সচিব, একজন কি বলে এডিশনাল সেক্রেটারি, অতিরিক্ত সচিব, এবং 6 জন যুগ্ম সচিব। এখন এক এক বিভাগে 11 জন আছেন
অতিরিক্ত সচিব আছেন, আর যুগ্ম সচিব কত আছেন আমি জানি না, আরেকটা সেকশনে কিন্তু একই রকম। জি। তো কয়গুণ বেড়েছে চিন্তা করেন। আগে যখন ছিল তখন কি মন্ত্রণালয় চালানো যায়নি? এতজন কি আরো বেশি ভালোভাবে চালাচ্ছে? আপনি খবরের কাগজ পড়লে, আজকে খবরের কাগজে দেখবেন যে নাই নাই নাই, এবং এটা দেওয়া হচ্ছে না। এই যে এখন আপনার পৃথিবীতে খুব কোনো কয়েকটা দেশ ছাড়া, আমার মনে হয় এই উপমহাদেশে কয়েকটা দেশ ছাড়া পৃথিবীর কোথাও এরকম নাই যে একটা ডিরেক্টর থাকবে, একটা মিনিস্ট্রি থাকবে, ডিরেক্টর থেকে ফাইল আসবে, ডিজি সাহেব ফাইল উঠিয়ে দেবেন, এখান থেকে আবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবার মতামত দেবে যে ডিজি সাহেবের মতামত ঠিক আছে কিনা, তারপরে এর ফাইল উপরে উঠবে। এটা একটা হলো সময়ক্ষেপণ, আর একটা হলো এটা হলো টেকনিক্যাল একটা এরিয়া। এখানে টেকনিক্যাল নলেজ না থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তো তাহলে আরেকটা যে যারা নন টেকনিক্যাল মানুষ, টেকনিক্যাল বিষয়ে যে সিদ্ধান্ত নেয়, এটা সময় ক্ষেপণ হয় এবং সবসময় অ্যাকুরেট হবে এমন কোনো কথা নেই। যেটা ওখান থেকে দেওয়া হয়েছে ওটা আরেকবার দ্বৈততার কোনো দরকার নেই। এইটা হলো একটা। নার্সিং এবং পরিবার কল্যাণ এবং নগর স্বাস্থ্য যেটা আছে, এটা কিন্তু স্বাধীনভাবে চলছে। তো এইটা স্বাধীনভাবে চললে যে সমন্বয়হীনতা হয় এবং ইনএফিসিয়েন্সি হয়, এখানে কিন্তু অনেক বেশি ব্যয় হয়ে যায়। একই কাজের জন্য দুবার তিনবার করে ব্যয় হচ্ছে। সমন্বয় না থাকার ফলে কিছু সেবার মান নষ্ট হচ্ছে। তাহলে এগুলোকে আমরা দূর করতে বলেছি। যে জন্য যদি স্বাস্থ্য কমিশন যেটা আমরা বলেছি, দেখুন এগুলো কিন্তু সবই একটা অর্ডিন্যান্স দিয়ে করা যায়, এবং একটা অর্ডিন্যান্স করতে কিন্তু 6 থেকে 8 মাসের বেশি কোনোভাবেই লাগার কথা না। যদি স্বাস্থ্য কমিশন হলো সুপ্রা মিনিস্ট্রি, মিনিস্ট্রির উপরে, ওটার যিনি হেড থাকবেন উনি চিফ অ্যাডভাইজার প্রাইম মিনিস্টারের কাছে বা প্রেসিডেন্টের কাছে উনি দায়বদ্ধ থাকবেন। এটা হলো অন্যান্য খাতকে সমন্বয় করবেন, ভিতরে পলিসি গাইডলাইন স্ট্যান্ডার্ড বা জনগণ যারা সেবা প্রদানকারী, জনগণ সেবা গ্রহণকারী, ওদের যদি কোনো অভিযোগ থাকে এগুলো দেখবেন। কোনো যদি এখানে ইনকনসিস্টেন্সি থাকে বা অস্বচ্ছতা থাকে ওনারা দেখবেন। এর নিচে যেটা হলো স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, এখানে আমরা বলছি 3 জন মহাপরিচালক থাকবেন। একজন যিনি আছেন এখন উনি বেসিক্যালি আসেন, উনি কিন্তু ক্লিনিক্যাল সাইড থেকে। জনস্বাস্থ্য সম্পূর্ণ আলাদা জগৎ, এটা কিন্তু অনেকেই ধারণা করেন না, অনেক বোঝেন না এই দেশে। তো আমরা বলছি জনস্বাস্থ্য আলাদা করতে হবে, তাহলে ওটা অধিদপ্তর একজন থাকবে। মেডিকেল এবং অ্যালাইড এডুকেশন আলাদা 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 থাকবে, নার্সিং আলাদা, প্যারামেডিকেল আলাদা। এটা তো একই টিমের মধ্যে কাজ করবে। টিমের চিন্তাধারাটা যাতে ঢুকে শিক্ষার মধ্যে, এটাকে আমরা বলেছি 3 ভাগ করে এটাকে করা কোনো কঠিন ব্যাপার না, একটা অর্ডিন্যান্স করলে করা যায়। শুধু কে আপনার কমিশনে প্রধান হবেন, কমিশনে কারো সদস্য হবে, ওইটা শুধু খালি রাখা, শূন্য রাখা হয়েছে। বাকিগুলো সবগুলো কিন্তু স্ট্রাকচার্ড অলরেডি বলা হয়েছে কিভাবে এগুলো ফর্ম হবে। এবং এই যে নিয়োগ অথবা তাদের যারা হচ্ছেন বা সরকারি পর্যায়ে, তাদের একটি স্বতন্ত্র কমিশনের মাধ্যমে আলাদা একটা পাবলিক সার্ভিস কমিশন হবে। অলরেডি একটা আছে যারা শুধু হেলথের রিক্রুটমেন্টগুলো করে, সেটা একটু স্বাধীন করে দেওয়া, সেটাকে স্বাধীন করে দেওয়া। আমি ডক্টর হামিদ আপনার কাছে আসবো, তার আগে ডক্টর শফি ভুইয়া আপনার কাছে একটু আসতে চাই যেটি হচ্ছে যে উনি বলেছেন যে প্রাইমারি হেলথ কেয়ার বলছে, অর্থাৎ প্রিভেন্টিভ মেডিসিনকে একটি আলাদা উইং হিসেবে বিবেচনা করা এবং গুরুত্বের সাথে বিবেচনা করা, এবং সেটাকে আরো প্রমোট করা। তো এই বিষয়ে আসলে আপনি অনেকদিন ধরে কথা বলে আসছেন। এই সুপারিশটি আসলে আপনাকে কতখানি কিভাবে আসলে বাস্তবায়ন করা যায় এবং কতখানি গুরুত্বপূর্ণ মনে হয়েছে? আমার মনে হয় এই সুপারিশটা আমাকে খুবই উৎসাহিত এবং আমাকে খুবই ইন্সপায়ার করছে। এবং আমি মনে করি এটা জাকির স্যার খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে অনেকেই হয়তো ধারণা রাখেন না যে প্রাইমারি হেলথ কেয়ার কত ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট। কাজে এটা আমাদের ধারণার মধ্যে এখন চলে এসছে কোভিডের পরে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের করা প্রয়োজন, এবং এটার জন্য এত কঠিন কোনো ব্যবস্থা বা কঠিন অনেক দূর পর্যন্ত যাওয়ার, আমেরিকা কানাডা যাওয়ার প্রয়োজন নাই। আপনি যদি যান থাইল্যান্ডে, দেখবেন যে হসপিটালগুলো এখন হেলথ প্রমোটিং হসপিটাল হয়েছে। অনেক জায়গায় কিন্তু হাসপাতালে প্রেসক্রিপশন দেওয়া হয় না, রোগীদেরকে অ্যাডভাইস দেওয়া হয় লাইফস্টাইলের জন্য। আমার এখানে যেমন কানাডা, ইউএসএ অলসো আমাকে বলে তুমি তোমার ওয়েট কমাতে হলে তোমাকে এই ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এটসেট্রা এটসেট্রা। তারা আমাকে কোনো ড্রাগ খাওয়ার বা ওষুধ খাওয়ার জন্য বলেন না। কাজে এটা খুবই খুবই সুন্দর হবে যদি আমরা জনবলটা তৈরি করতে পারি ওই মাইন্ডসেটে যারা প্রাইমারি হেলথ কেয়ারকে এমফেসাইজ দিবে। অর্থাৎ আমি আবারও বলি, একটা দেশের যদি আপনি হেলথ সিস্টেম উন্নতি করতে চান, সেটার জন্য আপনার ট্রেইনড হেলথ ম্যান পাওয়ার তৈরি করতে হবে ফার্স্ট এন্ড ফরমোস্ট। সেকেন্ড হচ্ছে আপনাকে ওই ট্রেন্ড লোকগুলাকে
রাইট পার্সনকে রাইট জায়গায় বসাতে হবে। একদম। আমরা যদি এখন আমাদের অনেস্টলি জিজ্ঞেস করি আমাদের নিজেকেই, বাংলাদেশে ডাইরেক্টর জেনারেল হেলথ ফ্যামিলি প্ল্যানিং রাইট পার্সনকে দেওয়া হয়েছে? উত্তর হবে নো। উত্তর হবে নো। এই পর্যন্ত একজন ক্লিনিশিয়ান কিভাবে ম্যানেজমেন্ট করবে আপনি আমাকে বলেন। এত 55,000 জনবলকে ম্যানেজ করা ম্যানেজমেন্ট ডিগ্রিধারী ছাড়া কিভাবে সম্ভব? একজন অপারেশন থিয়েটার থেকে এসে এত বড় কর্মযোগ্য করতে পারে না, এটা তার দোষ না। এটা যারা নীতি নির্ধারণ করে, অর্থাৎ লিডারশিপের প্রবলেম। এই এমন লিডারশিপের কমিটমেন্টটা যদি না থাকে, সেবাটাকে উন্নত করার এটা কোনোভাবেই সম্ভব না। থার্ড থিং হচ্ছে সিস্টেম বিল্ডিং। আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা ডাক্তার, নার্স, হাসপাতাল চিন্তা করি হেলথ সিস্টেম। হাসপাতালে যাব, ডাক্তার দেখবে, ট্যাবলেট দিবে, ওষুধ দিবে, স্যালাইন দিবে, চিকিৎসা হয়ে গেল। এটার জন্য আমরা বন্ধ করে চিন্তা করাটা, যা কিছু সুন্দর করে বলেছে যে প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা আমরা কিন্তু ওনার ভয়ে পড়েছি আমরা ছাত্র জীবনে এবং আমরা ঢুকেও, কিন্তু এটা শুধু ছোটি আকারেই আমরা রেখে দিয়েছি। এটাকে আমরা কোনো ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থা নেই নাই। এটা আমাদের ব্যর্থতা, আমাদের হেলথ এডুকেশনের ব্যর্থতা। এটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের কারিকুলামে এটাকে ঢোকাতে হবে। কারিকুলামে ঢোকালে তখনই কিন্তু আমরা এটা সম্বন্ধে জানতে পারবো, এবং যখন আমাদের লিডারশিপটা রাইট পারসন রাইট চেয়ারে বসবে, সে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে, তখনই কিন্তু আমরা দেখতে পারবো সবগুলো ঠিক হচ্ছে। কারণ এখানে মেইন থিং হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল সেট করতে হবে। আমরা একটা ভালো স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা করব, যেখানে প্রাইমারি হেলথ কেয়ারকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কারিকুলাম দরকার সেভাবে সাজানো হবে। এক। 2 নম্বর হচ্ছে আমাদের রাইট পারসনকে রাইট জায়গায় বসাতে হবে। লাস্ট হচ্ছে যে লিডারশিপ বা পলিটিক্যাল কমিটমেন্ট এখানে জরুরি প্রাইমারি হেলথ কেয়ার করার জন্য। জি, এটা হচ্ছে আমার বক্তব্য। জি, আমি একটা উদাহরণ আমি দিই। আপনার কাছে ফিরে আসবো। আমি পরে বলবো। ডক্টর হামিদ, আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে টেকসই অর্থায়ন। আমরা জানি যে স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে গেলে যে কোনো কিছু করতে যান না কেন, তার পিছনে অর্থের সংযোগ রয়েছে। কারণ আলটিমেটলি যখনই আপনি কোনো কিছু করতে যাবেন, সেখানে অর্থায়ন প্রয়োজন। এবং এই জায়গাটিতে কিন্তু আমরা অনেক জায়গায় চ্যালেঞ্জের সম্মুখীন হই। দুটি বিপরীত চিত্র আমরা দেখেছি। অনেক সময় উন্নয়ন বাজেটও অনেক সময় বরাদ্দ করা হয়, সেটি ব্যবহার করা হয় না। এটির পিছনে একটি আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। আবার দেখা যাচ্ছে যে একই প্রশ্ন আসছে যে স্বাস্থ্যের পিছনে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে আমরা সবচেয়ে কম বরাদ্দটি সেখানে পাচ্ছি। সামনে বাজেট আছে, আমি জানি যে এই জন্যই বাজেট হচ্ছে, এবং জিডিপির 5% বা জাতীয় বাজেটের যেটি বলছেন যে 15% বরাদ্দের জন্য রিকমেন্ড করা হয়েছে, সেটি আসলে কতখানি সুদূর পড়া হতো। এবং একই সঙ্গে জানতে চাই, মানুষ যেটি আসলে অনুভব করে যে তার পকেট থেকে খরচা হয়ে যাচ্ছে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার। একটা ওষুধ কিনতে গেলে সে 7 দিনের ওষুধ 3 দিন কিনে বাসায় ফিরে আসতে হচ্ছে। তাকে একটি হাই প্রেশারের ওষুধ বা উচ্চ রক্তচাপের ওষুধ দিলে সে 30 দিন খেতে পাওয়ার মতো সামর্থ্য অর্জন করছে না। এটি অপারেশন করতে গেলে তাকে ভিটে বাড়ি বিক্রি করতে হচ্ছে। এই যে একটি সংস্কার আসলে মানুষ চাচ্ছিল, মানুষ যে একটা পরিবর্তন চাচ্ছিল, তার কোনো প্রভাব আপনি এই কমিশনের মধ্যে দেখেন কিনা? আমি যেটা বলবো আবারও, যে মোটা দাগে বিষয়গুলো আছে, হয়তো খুব পরিষ্কারভাবে বা প্রেসক্রিপশন আকারে বা কীভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেইভাবে হয়তো নাই, কিন্তু মোটা দাগে আছে। যদি আমি বলি যে কমিশনের রিপোর্ট থেকে বলছি যে যেটা বলা হয়েছে যে বাজেটের, আপনি যেটা বললেন জিডিপির 5%, জিডিপির 5% কিন্তু হিউজ। এখন কিন্তু আমরা জিডিপির মাত্র 0.74% আমাদের যে বাজেটটা, সেটা 5%, মানে আপনি বুঝতে পারছেন যে 5, 6, 7 গুণ আর কি এখন। কিন্তু WHO-র হিসাব মতে যেটা 15%, সেটাও যদি আমরা ধরি সেটাও হিউজ। তার মানে এখন যেটা দেওয়া হচ্ছে তার 3 গুণ। কোয়েশ্চেন যেটা, আমি আবারও এখানে আসি, যে আমাদের এই 3 গুণ খরচ করার ক্যাপাসিটি নাই, কিন্তু আমাদের ক্যাপাসিটি তৈরি করতে হবে। রেকমেন্ডেশন যেটা আসে সেগুলো যদি আমরা ক্যাপাসিটি তৈরি করি, তাহলে হচ্ছে যে কিন্তু আমাদের হবে, মানে আমি বলতেছি অ্যাক্টিভিটিসগুলো তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, অ্যাক্টিভিটিস তৈরি করলে আস্তে আস্তে সেখান থেকে বাজেট বাড়িয়ে 6, 7, 8, 9, 10 এভাবে 10-15 বছরের ব্যবধানে আমরা হয়তো 15%-এ পৌঁছাতে পারবো। ধাপে ধাপে করতে হবে আর কি। তো এখানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে তাহলে ট্যাক্স বেসড ফাইন্যান্স, যে ট্যাক্স থেকে একটা আসবে। এখানে একটু মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমরা বাজেটের শতাংশ বাড়ানো তো একটা বিষয়, কিন্তু বাজেট ইজ এ কেক।
আমি যদি স্লাইস ধরি তাহলে একটা স্লাইস যেটা 5% এখন দেওয়া হচ্ছে, তার মানে যদি এটার 1% বাড়াতে হয় তাহলে অন্য যে সমস্ত মিনিস্ট্রি আছে তাদের কিন্তু এখানে কমাতে হবে। তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে কেয়ারফুল এগোতে হবে যে হেলথকে আমরা কতটুকু এখানে মানে সুবিধাটা দিতে পারি, সেই জায়গায় রাষ্ট্রের চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে রাষ্ট্রীয় বাজেট থেকে আমরা যেটা মনে করি যে প্রাইমারি হেলথ কেয়ারে যেহেতু ফোকাস দেওয়া হয়েছে, এটা কিন্তু ফাইন্যান্সটা পুরোপুরি ওখান থেকে হওয়া উচিত। এবং প্রাইমারি হেলথ কেয়ার যদি সাংবিধানিক অধিকার হয়, আমরা যেটা বলতেছি যে মানুষের লিগ্যাল অধিকার হয়ে যাবে, লিগ্যাল অধিকার কিন্তু সাংঘাতিক শক্ত কথা। দ্যাট মিনস যখন এটাকে লিগ্যাল অধিকার হিসেবে যদি আইন পাস হয়, যেটা ওনারা বলেছেন আইনের কথা, সেটা যদি পাস হয় এবং আমি যদি প্রাইমারি হেলথ কেয়ার কোনো কারণে মিস করে সিস্টেম আমাকে না দিতে পারে, তাহলে কিন্তু আমার এভরি রাইট আছে টু গো টু দ্য কোর্ট অ্যান্ড ফাইল দ্য কেস, তাই না? তাহলে সেই জায়গাগুলোতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি কেস হবে ডেলি, সেটা গভর্নমেন্টের অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা এবং কোর্টের অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা সেটাকে নিষ্পত্তি করা, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভাবতে হবে বিফোর ডুইং দিস। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে সম্পূর্ণ এটা ট্যাক্স ফাইন্যান্স, গভর্নমেন্টের যে ট্যাক্স বেস যে ফাইন্যান্স আছে, দ্যাট মিনস বাজেটের অ্যালোকেশন যেটা, সেখান থেকে আসতে হবে। এখন থাকে আমাদের সেকেন্ডারি এবং অ্যাডভান্স লেভেল অফ কেয়ার। সেকেন্ডারি কেয়ারও আমি যেটা মনে করি সেটাও ট্যাক্স বেস থেকে আসা উচিত। দ্যাট মিনস এই যে গভর্নমেন্টের যে বাজেটের অ্যালোকেশন থেকে আসা উচিত, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে। আর যারা বেসরকারি থেকে নিচ্ছে তারা পকেট থেকে নিতে পারে, তারা ইন্স্যুরেন্স করতে পারে, আমাদের বেসরকারি ইন্স্যুরেন্স আছে সেখান থেকে করতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। আমি যেটা ফোকাস করব সেটা হচ্ছে যেখানে আমাদের পকেটের বেশি টাকাটা খরচ হয়, সেটা হচ্ছে যে এই অ্যাডভান্স লেভেল অফ কেয়ার, টার্সিয়ারি লেভেল অফ কেয়ার। এই যে 10টা-12টা যে আমাদের ক্রিটিক্যাল ইলনেস আছে, সেই ইলনেসগুলো, ক্যান্সারের একটা রুগী থাকা মানে হচ্ছে একটা পরিবার পুরোপুরি পথে বসে যাওয়া, একটা ডায়ালিসিসের রুগী থাকা মানে প্রতিনিয়ত কিন্তু সেখান থেকে পয়সা বেরিয়ে যাওয়া পরিবারের পক্ষে। তাহলে এইরকম যে ক্রিটিক্যাল ইলনেসগুলো আছে সেইগুলোর জন্য, এবং এখানে এমার্জেন্সি কেয়ারের কথা যেটা বলা হয়েছে, যে এমার্জেন্সি কেয়ার এবং এমার্জেন্সি রেসপন্স, এই তিনটা, আপনি ক্রিটিক্যাল কেয়ার, এমার্জেন্সি কেয়ার এবং এমার্জেন্সি রেসপন্স, এইটার জন্য একটা তহবিল গঠন করা, যেটা জাতীয় তহবিলের কথা আমরা বারবার বলেছি, এখানেও সেই কথাটা এসেছে যে জাতীয় স্বাস্থ্য তহবিলের কথাটা এসেছে। এবং এই জায়গার যে ফাইন্যান্সটা হবে সেখানে গভর্নমেন্টের ট্যাক্স ফাইন্যান্স থেকে একটা যাবে, এবং যে ফিলান্থ্রপিক কন্ট্রিবিউশন যেগুলো আছে সেখান থেকে আসতে পারে, সিএসআর থেকে আসতে পারে, যে কথাটা বলা হয়েছে, এবং আরও যেটা হতে পারে জনগণ থেকে আসতে পারে, যে কথাটা হয়তো ওখানে বলা হয়নি বাট ইমপ্লিমেন্টেশন আসতে পারে, যেটা আমরা বারবার বলেছি, এখানেও অনেক প্রোগ্রামে বলেছি। সেটা হচ্ছে যে আমাদের 18 কোটি 19 কোটি মোবাইল ফোন সাবস্ক্রাইবার আছে, এদের প্রত্যেকের কাছ থেকে যদি আমরা 1 টাকা নিই তাহলে হচ্ছে যে বছরে 7,500 কোটি টাকা হয়। সমালোচনা হতে পারে আমরা অন্য কাজে অনেক টাকা ব্যয় করছি, আমাদের পেট্রোলের দাম বেড়ে গেলে, পেঁয়াজের দাম বেড়ে গেলে, কাঁচামরিচের দাম বেড়ে গেলে আমরা কিন্তু পকেট থেকে খরচ করি, তখন আমাদের অত গায়ে লাগে না। কিন্তু আমরা যখন পরিকল্পিতভাবে কিছু যদি করার চেষ্টা করি তখন মানুষ অনেক সমালোচনা করে। এই জায়গায় সরকারকে সমালোচনার বাইরে থাকতে হবে, এবং সরকার যখন ঘোষণা দিবে যে লোক আমিও তোমাদের জন্য 2,500 কোটি টাকা দিচ্ছি, তোমরা আমাকে 7,500 কোটি টাকা এইভাবে দাও, তাহলে কিন্তু এটা কিন্তু ইমপ্লিমেন্টের যোগ্য। এবং ওইটা যদি করতে পারি তাহলে কিন্তু যে টার্সিয়ারি কেয়ারের যে প্রবলেমটা আছে সেটা আছে, সেটা ডিস্টেন্সলি ওখানে আছে, কমিশনের রিপোর্টে মোটামুটি এটা কিছুটা বলা আছে, বাট যখন ইমপ্লিমেন্টেশন হবে সেটা আরও ফাইন টিউনিং করা যাবে। একেবারে যথার্থ বলেছেন। ডক্টর শফি ভুঁইয়া, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা তো আসলে কমিশনের অনেকগুলো সুন্দর সুন্দর রিকমেন্ডেশন দেখেছি, একই সঙ্গে এটিও যুক্ত যে প্রাইভেট এবং পাবলিক, এই যে দুটি সমন্বয়হীনতা, এটি বড় একটি মানে বিস্ফোরা হিসেবে দেখা দেয় মাঝে মাঝে, যে যাদের সামর্থ্য রয়েছে তারা চিকিৎসা পাচ্ছে, যারা হতদরিদ্র, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের জন্য চিকিৎসা এটি সোনার হরিণ হিসেবে পরিণত হয়েছে। এই জায়গাটি কি আসলে মানে আমাদেরকে সমন্বয় করতে পারি কিনা, বা সংস্কার কমিশন কতখানি আপনার কাছে মনে হয়েছে যে এখানে রিকমেন্ডেশন রয়েছে? ধন্যবাদ। সো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ আর প্রাইভেট যে ডিসক্রিমিনেশনটা রয়েছে কিভাবে গ্যাপটা কমানো যায়, কিন্তু একদিনে হয় নাই, এটা কিন্তু দপে দপে 50 বছরে এটা হয়েছে বাংলাদেশে। এবং আমরা যদি অন্য দেশের কথা চিন্তা করি তারা এটা কিভাবে করে, যেমন কানাডা যদি চিন্তা করি, আমি যেখানে থাকি এখন, তো এটাকে আমরা বলি পাবলিকলি ফান্ডেড প্রাইভেটলি ম্যানেজড। সো আমরা জানি যে ইউকে, কানাডা, জাপান ট্যাক্স থেকে মানিগুলো আসে। আমরা যদি অন্যভাবে চিন্তা করি, ফ্রান্স, জার্মানি, ইভেন জাপান, সাম সর্টস দে হ্যাভ এ পেরোল থেকে আসে, মানুষ চাকরি করে সেখান থেকে আসে, দুইটা ভাবে হতে পারে। এবং তখন তারা আমাদের দেশগুলোতে যে সোশ্যাল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স আছে সেই কার্ডটা দেখালেই এটা হোক প্রাইভেট হোক পাবলিক সবখানেই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। যার ফলে
এই যে সেবার যে গুণগত মান প্রাইভেট এবং পাবলিকে একই রকম হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, আমি যদি একটা প্রাইভেটে যাই, আমি অনেক টাকা পে করি আউট অফ দ্য পকেট, আমার মনে করি যে আমার সেবাটা ভালো হবে। হচ্ছে। আমরা যদি টাকাটা পে না করি, সরকারি হাসপাতালে যাই, ডিসপেন্সারিতে যাই, রুরাল ডিসপেন্সারিতে যাই, আমার সেবাটা ভালো হবে না। তারপরেও মানুষ যায় যে একটা সাজেশন নেওয়ার জন্য, একটা ট্যাবলেট খেলে ভালো হবে। ট্যাবলেটটা কিন্তু কিনতে পারে না, ফুলফিল করতে পারে না, প্রেসক্রিপশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো কাজে আমাদের অনেকগুলো ব্যারিয়ার এখানে রয়েছে, এবং সবগুলোর পিছনে আবারও বলতে হবে যে এটা প্রাইমারি হেলথ কেয়ারের লিটারেসি রেট, হেলথ লিটারেসি সম্বন্ধে মানুষের সম্যক ধারণা না থাকায়, এবং যারা প্রোভাইডার আছে তারা চিকিৎসা সেবা শুধু রোগ নির্ণয় করে তার চিকিৎসা দিয়ে বিদায় করে দিচ্ছেন। তাদের তো তাকে বোঝানো, তাকে প্রমোট করার জন্য, সচেতন করার জন্য এটার কোনো সময় তার হাতে নেই। এটা তাদের দোষ না, সিস্টেমটা এইভাবে আমরা চলমান। কাজেই আমি বলবো, শুধু টাকা বরাদ্দ হাসপাতালগুলোতে করলে এবং শুধু বেসরকারি হাসপাতাল বানালে এগুলোর সমাধান হবে না। আমি যদি বলি, কানাডা, ফ্রান্স, তারপরে জাপান, জার্মানি, আমাদের বাজেটে আমাদের 11 দশমিক খরচ হয়, ঠিক আছে? সেই জায়গায় ইউএসএ কিন্তু প্রায় 16-17% খরচ হয়। আপনি বলতে পারেন, এত টাকা খরচ করে ইউএসএ কি হেলথ সিস্টেম কানাডার থেকে ভালো? কখনোই না। কেন? আমার এই টাকাটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস না। বাংলাদেশে আপনি যদি 5% বলেন, আমাদের কি সেই সক্ষমতা আছে 5% টাকা এটা খরচ করার জন্য? অলরেডি হামিদ ভাই বলেছে সুন্দর করে যে আমাদের আগে অ্যাক্টিভিটিস প্ল্যান করতে হবে, ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। অ্যাক্টিভিটির সাথে আমাদের টাকাটা ম্যাচ করতে হবে। তো আমাদের কি হয়, মানে আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, আমি যদি একটা হাসপাতালের ডাইরেক্টর হয়ে থাকি বাংলাদেশে, আমি ডিজি অফিসে তদবির করব, ভাই আমার এই হাসপাতালে 5 গুণ রোগী বেড়ে গেছে, আমাকে 5 কোটি টাকা দেন এবার। আগামী বছর আরেকজন ডাক্তার এসে বলে আমাকে 10 কোটি টাকা দেন এবার। এই যে একটা প্রতিযোগিতা, একটা অসম বন্টন, এটা আমাদের ধীরে ধীরে বন্ধ হচ্ছে, বাট এটা কি আদৌ স্টপ হয়েছে? হয় নাই। বিকজ আমাদের সবকিছু পলিটিসাইজ করে ফেলি আমরা, আমরা হেলথটাকে হেলথের জায়গায় রাখতে দেই না। এই জন্য কাজে আমরা যদি মানুষের কথা চিন্তা করি, আমরা যদি মানুষের সমতা, মানুষের ইকুইটি কথা চিন্তা করি, আমাদের কিন্তু প্রাইভেট এবং পাবলিকে সেবার মানের কোনো ঘাটতি হওয়া বা হেরফের হওয়ার কথা না। হ্যাঁ, অবশ্যই প্রাইভেটটা এমন ভাবে বাংলাদেশের এই সরকার কর্তৃক কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা উচিত, বা ইনফরমেশন তাদেরকে দেওয়া উচিত যে তোমরা কতটুকু পর্যন্ত চার্জ করতে পারবা, কতটুকু করতে পারবা না। প্রত্যেকটার একটা রেট নির্ধারিত থাকবে। এই বিষয়টি আমার নিজেরই ভয় হয়, আমি কানাডা থেকে যদি আমার কোনো আত্মীয় একটা বড় হাসপাতালে পাঠাই, তার জন্য লাখ লাখ টাকা প্রতিদিন গুনতে হবে, কে টাকাটা দিবে? জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে তাকে এটা করতে হবে। কিন্তু যদি সরকারি হাসপাতালে পাঠাই, তাহলে কিন্তু তাদের সেইটা লাগে না। একই দেশে দুইটা বিরাট একটা গ্যাপ, মানে হেলথ সিস্টেম ফাইন্যান্সিং এবং আপনার কস্ট দিক দিয়ে, সেটা হওয়া উচিত না। যে কোনো ভাবে একটা কমিটি বা কমিশনের মাধ্যমে, বাংলাদেশে অনেক বিশেষজ্ঞ আছেন হেলথ ফাইন্যান্সিং এর উপর, তাদেরকে নিয়ে একটা সমাধান আমাদের বের করতেই হবে, এবং এটা জরুরি। আমি একটা উদাহরণ দেই আবার টাকা খরচের। এখানে যেহেতু জাকির স্যার আছেন, কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে একটা পলিটিক্যাল এজেন্ডার নাম ছিল। ওইটা যদি একটা ক্লিনিকে আপনি যদি 27 রকমের ওষুধ দেন, যে কস্টটা হবে, তাতে জনগণের প্রাইমারি হেলথ কেয়ারের সেবাটা কতটুকু হবে? অর্থাৎ আপনি কিউরেটিভের দিকে যাচ্ছেন, অনেক কস্ট যাচ্ছেন। আমি যে সেবাটা বাংলাদেশে দিতে চাচ্ছিলাম গত 20 বছর যাবত, ম্যাটারনাল হ্যান্ডবুক, এই কমিটি গুলোতে মা শিশুরা আসবে, তাদের যত্ন করার কিভাবে করতে হবে সেই জিনিসটা শিক্ষা দেওয়া হবে। ওখানে কোনো টাকার প্রয়োজন নাই। দেখেন, কাউন্সিলিং, মোটিভেশনের উপর ভিত্তি করে আপনি টাকা সেভ করতে পারেন, এবং মা এবং তার পরিবারকে স্বাস্থ্যসম্মত ভাবে গড়ে তুলতে পারেন। এই জিনিসটা আমি দেখতে চাই, এবং এই জিনিসটা হলেই আমাদের বাংলাদেশের অনেক অংশে এই হেলথ সিস্টেমের ফাইন্যান্সিং এর পার্সেন্টেজটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিক ভাইয়া, আপনার নিজস্ব কিছু মতামত একই সঙ্গে ব্যক্ত করেছেন এবং সংস্কার কমিশনের রিপোর্টটিও তার সংশ্লিষ্টতা তুলে ধরেছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা সত্যিকার অর্থেই যে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথটি আসলে এগোতে চাই। আমি শুধু শেষে একটি কথা আপনার কাছে জানতে চাই ডক্টর জাকির, যে এর পরবর্তী একটি স্টেপ আমাদের কি হওয়া উচিত? আমরা কি কোনো টাস্ক ফোর্সের আন্ডারে যাব? আমরা কি কোনো নিউ গভর্নমেন্টের জন্য অপেক্ষা করব? অধ্যাপক সাইদুর রহমান, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার, উনি একটা চিন্তা ভাবনা করছেন। ওটা হলো আলাদা একটা
সাচিবিক কমিটি করে জি। তার মাধ্যমে পরবর্তী আমি এখানে শুধু 2-3 বুলেট কথা বলে নাই। প্রফেসর শফি ভুঁইয়া যে কোনো কথা বলেছেন এবং প্রফেসর হামিদ যেটা বলছেন, টাকা খরচ হয় না কেন? টাকা যারা খরচ করবে তারা তো নাই। জনবলের প্রচণ্ড 40% আপনার ভ্যাকেন্ট পোস্ট। তো এই 40% যদি আমি ফিল আপ করতে পারতাম তাহলে ওদের হাত দিয়ে টাকাটা খরচ হতো। সেই অবস্থাটা নাই। তারপরে আমরা এবার যেটা করছি ট্রান্সপারেন্সি বাড়ার কথা বলেছি, মনিটরিং রিভিউর কথা বলেছি, অনলাইন প্রকিউরমেন্টের কথা বলেছি, যার ফলে অকারণে ব্যয়টা আর থাকবে না। থাকবে না। জি, ট্রান্সপারেন্সি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেক্ষেত্রে দুর্নীতির যে আসলে যে বাদচক্র সেটি নিশ্চয়ই অনেকাংশে কমে। তাহলে অনেক ব্যয় সাশ্রয়ী কাজকর্ম হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাকির, অসংখ্য ধন্যবাদ ডক্টর হামিদ এবং ডক্টর শাফি ভুঁইয়া আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং আপনাদের মূল্যবান কিছু মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটি রয়েছে সেটি একটি হোয়াইট পেপার হিসেবে বিবেচিত হচ্ছে এবং বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার যে কমিশনের বাস্তবায়নের দিকটি নিয়ে আসলে অনেকেই কথা বলছেন। আসলে এই বিষয়টি নিয়ে আমাদের মনে হয় যে আমাদের আরও বেশি চিন্তা করা উচিত, আরও সবার একসাথে বসা উচিত এবং কিভাবে বাস্তবায়নের পথটি অগ্রাধিকার পাবে সে বিষয়ে সবার সচেষ্ট হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।